ভাবো তো, গ্রীষ্মের একদম ভর দুপুর। হুম। তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, চারিদিকের রাস্তাঘাট রোদে একেবারে পুড়ছে। আর হঠাৎ বিকট একটা শব্দ, সাইকেলের টায়ার ফেটে একেবারে চৌচির। কিন্তু কেন? মানে রাস্তায় কোনো কাঁটা ছাড়াই এমনি এমনি ব্রাস্ট করলো? একদম। আর এই কেনর উত্তর খুঁজতেই মাধ্যমিক র্যাঙ্কার্স চ্যানেলে তোমাদের স্বাগতম। হ্যাঁ, আর নয় বোরিং পড়াশোনা, আর নয় শুধু মুখস্থ করে নাম্বার তোলার চেষ্টা। ঠিক, এখানে আমরা টেকনোলজি আর এআই অ্যানিমেশন ব্যবহার করে এমনভাবে পড়াই যাতে কম সময়ে কনসেপ্ট ক্লিয়ার হয়। মানে লং টার্ম মনে থাকে আর রিভিশন হয়ে যায় খুব সহজে। কনসেপচুয়াল ক্ল্যারিটি এবং প্রিমিয়াম কন্টেন্ট, এটাই আমাদের মূল লক্ষ্য। আর এই ক্লাস শেষে তোমরা পাবে কালারফুল নোটস, মাইন্ড ম্যাপ, মানে একদম ওয়ান স্টপ সলিউশন। ডেসক্রিপশন বা পিন্ড কমেন্ট থেকে পেয়ে যাবে সবটা। আগামী দিনে আরও নতুন প্রজেক্ট আসছে, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের টপিকটা কি? আজ আমরা দেখব কিভাবে বিজ্ঞানী কেলভিন সেলসিয়াস স্কেলের সীমাবদ্ধতা দূর করে নতুন স্কেল তৈরি করলেন। সাপে থাপছে চার্লসের সূত্রের নতুন রূপ, বয়েল ও চার্লসের যুগলবন্দি। আর সবশেষে আদর্শ ও বাস্তব গ্যাসের আসল সত্যি। তো শুরু করা যাক। এখন প্রশ্ন হচ্ছে, তাপমাত্রা মাপার জন্য সেলসিয়াস স্কেল তো ছিলই, জলের হিমাঙ্ক 0 ডিগ্রি আর স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি। বেশ সহজ হিসেব। হ্যাঁ, দৈনন্দিন কাজে বেশ সুবিধাজনক। তাহলে হঠাৎ করে বিজ্ঞানী কেলভিনের নতুন একটা স্কেল বানানোর দরকার পড়ল কেন? আসলে সমস্যাটা সেলসিয়াসের কার্যকারিতায় ছিল না, সমস্যাটা ছিল তার বেস বা ভিত্তির উপর। আচ্ছা, ভিত্তি বলতে? মানে সেলসিয়াস স্কেল তো জলের উপর নির্ভরশীল, কিন্তু বিজ্ঞানীরা দেখলেন গ্যাসের আচরণ জলের ধর্মকে একেবারে তোয়াক্কা করে না। ও আচ্ছা। হ্যাঁ, কেলভিন এমন একটা স্কেল তৈরি করতে চাইলেন যা মহাবিশ্বের এক মৌলিক সত্যের উপর দাঁড়িয়ে থাকবে, কোনো নির্দিষ্ট পদার্থের উপর নয়। খেয়াল করো, তার মানে উনি জলকে সরিয়ে গ্যাসকে গবেষণার কেন্দ্রে নিয়ে এলেন। কিন্তু কাজটা করলেন কিভাবে? উনি স্থির চাপে বিভিন্ন গ্যাসের ভিটি লেখচিত্র, মানে আয়তন আর উষ্ণতার গ্রাফ আঁকলেন। আচ্ছা, উষ্ণতা বাড়লে তো আয়তন বাড়ে, তাই গ্রাফটা নিশ্চয়ই সরল রেখা হয়েছিল। একদম ঠিক, সরল রেখাই হয়েছিল। কিন্তু আসল চমকটা এলো এরপর। কি চমক? উনি দেখলেন গ্রাফের সরল রেখাগুলোকে যদি পেছনের দিকে, মানে উষ্ণতা কমার দিকে বাড়ানো হয়, তবে প্রতিটি রেখাই উষ্ণতা অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। আর সেই বিন্দুটা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসটা অক্সিজেন হোক বা নাইট্রোজেন, সবার ক্ষেত্রেই মানটা এক। একটু দাঁড়াও, এই জায়গাটা একটু গভীরভাবে ভাবা দরকার। বলো। গ্রাফের রেখা পেছনের দিকে গিয়ে অক্ষকে ছেদ করছে, এর মানে তো এই দাঁড়ায় যে -273 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে গ্যাসের আয়তন পুরোপুরি শূন্য হয়ে যাবে। ঠিক তাই। কিন্তু এটা কিভাবে সম্ভব? গ্যাস তো একটা পদার্থ, উষ্ণতা কমালে আয়তন কি ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যেতে পারে? খুব সুন্দর একটা প্রশ্ন। এর উত্তর লুকিয়ে আছে গ্যাসের আণবিক গঠনের মধ্যে। মানে ওই অণুগুলোর ছোটাছুটির মধ্যে? হ্যাঁ, অণুগুলোকে একটা বাক্সের ভেতর একঝাঁক রাগী মৌমাছির মতো ভাবতে পারো। তারা ক্রমাগত দেওয়ালে ধাক্কা দিচ্ছে। আচ্ছা। আর উষ্ণতা হলো ওই মৌমাছিগুলোর ছোটাছুটি করার গতির পরিমাপ। উষ্ণতা বেশি মানে তারা প্রচণ্ড বেগে ছুটছে, আয়তন বাড়াচ্ছে। তার মানে আমি যখন গ্যাসটাকে ঠান্ডা করছি, তখন আমি আসলে অণুগুলোর গতি বা কাইনেটিক এনার্জি কেড়ে নিচ্ছি। একদম। উষ্ণতা যত কমছে, অণুগুলো তত ধীর হয়ে যাচ্ছে। তারা দেওয়ালে আর জোরে ধাক্কা দিতে পারছে না। ওহ, আর এভাবে শক্তি কেড়ে নিতে নিতে -273 ডিগ্রিতে পৌঁছালে তাত্ত্বিকভাবে অণুগুলোর আর কোনো গতিই থাকে না। রাইট। মৌমাছিগুলো যেন জমে গিয়ে মেঝেতে পড়ে যায়, তারা আর কোনো নড়াচড়াই করে না। আর যেহেতু তারা একে অপরকে দূরে ঠেলে রাখে না, তাই গাণিতিকভাবে তাদের আয়তন শূন্য ধরা হয়। ঠিক ধরেছ। আর একেই বলে পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো। কিন্তু বাস্তবে কি সত্যিই আমরা কোনো গ্যাসের আয়তন শূন্য হতে দেখতে পারি? না, বাস্তবে এটা সম্ভব নয়। কারণ এই চরম শীতলতায় পৌঁছানোর অনেক আগেই যে কোনো গ্যাস তরল বা কঠিনে পরিণত হয়ে যায়। হ্যাঁ, আর তরল বা কঠিনের আয়তন তো শূন্য হয় না। ঠিক, কিন্তু তাত্ত্বিকভাবে মহাবিশ্বে এর চেয়ে কম উষ্ণতা হওয়া আর সম্ভব নয়। গতির চেয়ে স্থির আর তো কিছু হতে পারে না। অবিশ্বাস্য একটা ধারণা। আর এই উপলব্ধি থেকেই তো কেলভিন তার নতুন স্কেলটা বানালেন, তাই না? একদম।
উনি সেলসিয়াসের এই -273 ডিগ্রিকেই তার নতুন স্কেলের শূন্যবিন্দু মানে 0 কেলভিন হিসেবে ধরে নিলেন। তাহলে তো সেলসিয়াসের সাথে কেলভিন স্কেলের সম্পর্কটা খুব সোজা হয়ে গেল। হ্যাঁ, ক্যাপিটাল টি সমান স্মল টি প্লাস 273। মানে সেলসিয়াসের মানের সাথে শুধু 273 যোগ করে দিলেই আমরা কেলভিন বা পরম স্কেলের পাঠ পেয়ে যাব। রাইট। আর তোমাদের সুবিধার জন্য বলে রাখি, ফারেনহাইট স্কেলে এই পরম শূন্যের মান হল -459.4 ডিগ্রি ফারেনহাইট। এটা নোট করে রাখা ভালো। তাহলে এখান থেকে চার্লসের সূত্রকে নতুন এই কেলভিন স্কেলের সাহায্যে কিভাবে লেখা যায়, এখানেই আসল মজাটা। সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্রটা বেশ খটমটে ছিল। ওই যে ভগ্নাংশের হিসেব, প্রতি 1 ডিগ্রিতে 1/273 অংশ বাড়ে। হ্যাঁ, শুনতেই মাথা ঘুরে যায়। কিন্তু কেলভিন স্কেলের সমীকরণটা দাঁড়ায় V1/T1 সমান V2/T2, অর্থাৎ V প্রপোর্শনাল টু ক্যাপিটাল T। দারুণ। এর মানে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সরাসরি সমানুপাতিক। একদম। উষ্ণতা দ্বিগুণ করলে আয়তনও দ্বিগুণ হবে। কোনো জটিল ভগ্নাংশ নেই। তাহলে পরম উষ্ণতা আর আয়তনের VT গ্রাফটা কেমন দেখতে হবে? এটা মূলবিন্দুগামী একটা সরলরেখা হবে, 0 কেলভিন থেকে শুরু হয়ে ওপরের দিকে উঠবে। তবে ওই যে একটু আগে বললে শূন্যতে পৌঁছানোর আগেই গ্যাস তরল হয়ে যায়, এটা গ্রাফ আঁকার সময়ও খেয়াল রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। এবার চলো ইন্ট্রো সেই সাইকেলের টায়ার ফাটার ঘটনায় ফেরা যাক। এই চার্লসের নতুন সূত্র দিয়ে ওটা কিভাবে ব্যাখ্যা করা যায়? খুব সহজে। গ্রীষ্মের দুপুরে রাস্তায় যখন সাইকেল চলে, ঘর্ষণের ফলে টায়ারের ভেতরের বায়ুর উষ্ণতা বাড়ে। মানে পরম উষ্ণতা বা ক্যাপিটাল টি বাড়তে থাকে। রাইট। আর সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল টু টি হওয়ায় ভেতরের গ্যাসীয় অণুগুলোর আয়তনও সমানুপাতিক হারে বাড়তে চায়। কিন্তু টায়ার তো আর বেলুনের মতো ইচ্ছে মতো ফুলতে পারে না, তার তো একটা লিমিট আছে। ঠিক তাই, আয়তন বাড়তে না পেরে ওই উত্তপ্ত বায়ু টায়ারের দেওয়ালে প্রচণ্ড চাপ দেয়, অণুগুলো পাগলের মতো ধাক্কা মারে। আর রাবারের দুর্বল জায়গা পেলেই বিকট শব্দে ব্রাস্ট। চার্লসের ছোট্ট সূত্রটা বাস্তবে কতটা শক্তিশালী, এটা তার সেরা উদাহরণ। একটা গাণিতিক উদাহরণ দিলে স্টুডেন্টদের আরও ক্লিয়ার হবে। হ্যাঁ, চলো একটা অঙ্ক করা যাক। ধরো 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 500 ঘন সেন্টিমিটার। আচ্ছা। এখন ওই গ্যাসটার আয়তন দ্বিগুণ মানে 1000 ঘন সেন্টিমিটার করতে হলে উষ্ণতা কত হবে? এটা খুব সোজা। প্রথমে 27 ডিগ্রিকে কেলভিনে নিতে হবে। 27 প্লাস 273 মানে 300 কেলভিন। এটা আমাদের T1। রাইট। এবার আয়তন দ্বিগুণ হচ্ছে, মানে V2/V1 এর মান 2। সূত্র অনুযায়ী T2 হবে 300 × 2 মানে 600 কেলভিন। আর 600 কেলভিনকে সেলসিয়াসে ফেরাতে হলে 273 বিয়োগ করতে হবে। উত্তর আসবে 327 ডিগ্রি সেলসিয়াস। একদম পারফেক্ট। তবে বাস্তব জগতে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? এতক্ষণ আমরা দেখলাম চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, কিন্তু প্রকৃতিতে তো সবসময় এমন আদর্শ অবস্থা থাকে না। হ্যাঁ, বাস্তবে তো কোনো গ্যাসের শুধু চাপ বা শুধু উষ্ণতা আলাদা করে বদলায় না। ধরো একটা ওয়েদার বেলুন বা আবহাওয়া মাপার বেলুন, এটা যখন আকাশে ওড়ে যত ওপরে ওঠে বায়ুর চাপ তত কমে, আবার চারপাশের তাপমাত্রাও তো কমতে থাকে। ঠিক বলেছ। এখানে তো চাপ আর উষ্ণতা দুটোই একসাথে পাল্টাচ্ছে, তখন আমরা কি করব? এই ধরনের জটিল পরিস্থিতির জন্যই বিজ্ঞানীদের বয়েল এবং চার্লসের সূত্রকে একসাথে মেলাতে হয়েছিল, যাকে আমরা বলি বয়েল ও চার্লসের সমন্বিত রূপ। এই সমন্বয়টা অনেকটা দড়ি টানাটানি খেলার মতো, তাই না? হ্যাঁ, দারুণ উপমা। দেখো, ওয়েদার বেলুন ওপরে উঠলে চাপ কমে। বয়েলের সূত্র বলছে চাপ কমলে আয়তন বাড়তে চায়, মানে বেলুনটা বড় হতে চাইছে। আবার চার্লসের সূত্র বলছে তাপমাত্রা কমলে আয়তন সংকুচিত হতে চায়। মানে একদিকে চাপ কমে বেলুনটাকে ফোলাতে চাইছে, অন্যদিকে তাপমাত্রা কমে তাকে চুপসে দিতে চাইছে। একদম। আর এর চূড়ান্ত ফলাফল বের করতে আমরা অঙ্কের যৌক্তিক ভেদের নিয়ম বা জয়েন্ট ভ্যারিয়েশন প্রয়োগ করি। বয়েলের সূত্র V প্রপোর্শনাল টু 1/p আর চার্লসের সূত্র V প্রপোর্শনাল টু ক্যাপিটাল T। এই দুটোকে মেলালে আমরা পাই V প্রপোর্শনাল টু T/p। ও আচ্ছা, আর সমানুপাতিক চিহ্ন তুলে একটা ধ্রুবক ধরলাম K বসালে সমীকরণটা দাঁড়ায় PV সমান KT। বা বলা যায় P1V1/T1 সমান P2V2/T2। এই সমীকরণটা মহাকাশ গবেষণা থেকে ইঞ্জিনিয়ারিং সব জায়গায় জাদুর মতো কাজ করে।
এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ওই যে ধ্রুবক কে এর কথা বললে, ওটার মান কিসের উপর নির্ভর করে? ভালো পয়েন্ট। কে এর মান কিন্তু সব গ্যাসের জন্য এক নয়। এটা নির্ভর করে গ্যাসের ভর, চাপ, আয়তন ও তাপমাত্রার এককের ওপর। চলো চট করে একটা গাণিতিক উদাহরণ দিয়ে দিই। ধরো ৩০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং ১০৮ সেন্টিমিটার চাপে ২৫৬ ঘন সেন্টিমিটার একটা গ্যাস আছে। হুম। একে 0 ডিগ্রি সেলসিয়াস ও ৭৬ সেন্টিমিটার চাপে মানে এসটিপিতে নিয়ে গেলে আয়তন কত হবে? জাস্ট সমীকরণে মান বসাতে হবে। P1 ১০৮, V1 ২৫৬ আর T1 হল ৩০ প্লাস ২৭৩ মানে ৩০৩ কেলভিন। আর P2 হল ৭৬, T2 হল 0 প্লাস ২৭৩ মানে শুধু ২৭৩ কেলভিন। V2 বের করতে হবে। ঠিক। ক্যালকুলেশন করলে V2 এর মান আসবে ৩২৭.৭৭ ঘন সেন্টিমিটার। দারুণ, কিন্তু আমার একটা বড় খটকা লাগছে। কি খটকা? এটার সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় জুড়ে আছে। আমরা এতক্ষণ খাতায় কলমে পিভি সমান কেটি সমীকরণ বানালাম, কিন্তু চারপাশের আসল গ্যাসগুলো কি সত্যি সত্যি এটা মেনে চলে? হ্যাঁ, এই প্রশ্নটাই আজকের আলোচনার সবচেয়ে বড় টুইস্ট। সত্যি বলতে, যারা সব অবস্থায় পিভি সমান কেটি পুরোপুরি মেনে চলে তাদের আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস বলে। আচ্ছা। কিন্তু প্রকৃতির সবচেয়ে বড় সত্যিটা হল মহাবিশ্বে এমন কোনো গ্যাসের অস্তিত্বই নেই। একটু দাঁড়াও, তার মানে এতক্ষণ আমরা যে নিখুঁত সমীকরণ নিয়ে কথা বললাম সেটা পুরো কাল্পনিক? অনেকটা সেরকমই। আদর্শ গ্যাস হল ভিডিও গেমে ইজি মোডে খেলার মতো, যেখানে ঘর্ষণ বা বাধা নেই। ও, বুঝতে পেরেছি। কিন্তু আমাদের চারপাশের অক্সিজেন, নাইট্রোজেন এরা হলো বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। এরা এই সমীকরণ নিখুঁতভাবে মানে না। কিন্তু কেন মানে না? খাতায় কলমে যখন এত সুন্দর মিলছে, তখন বাস্তব গ্যাসগুলো কোথায় বেঁকে বসছে? বেঁকে বসার কারণটা অণুগুলোর স্বভাবে। আদর্শ গ্যাসে আমরা ধরে নিই অণুগুলোর নিজস্ব কোনো আয়তন নেই আর তাদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই। কিন্তু বাস্তবে তো অণুগুলোর একটা নির্দিষ্ট আকার আছে, আর কাছাকাছি এলে তাদের মধ্যে আকর্ষণ বলও কাজ করে, তাই না? বাস্তব গ্যাসগুলো নাকি একটা বিশেষ শর্তে একদম আদর্শ গ্যাসের মতো ভান করতে পারে। সেই শর্তটা কি? হ্যাঁ, এটা একটা দারুণ ফিজিক্স হ্যাক। বাস্তব গ্যাসগুলো কেবল একটা শর্তেই আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে: খুব নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়। আচ্ছা, নিম্নচাপ আর উচ্চ উষ্ণতা, এই পরিবেশ তৈরি হলে অণুগুলোর সাথে ঠিক কি হয়? এটাকে একটা বিশাল স্টেডিয়ামের সাথে তুলনা করো। ধরো, একটা বিশাল ফাঁকা স্টেডিয়ামে মাত্র ৫ জন মানুষ প্রচণ্ড বেগে দৌড়াচ্ছে। হুম। এখানে স্টেডিয়ামটা হলো পাত্র। নিম্ন চাপের কারণে মানুষের সংখ্যা খুব কম, আর উচ্চ উষ্ণতার কারণে তারা প্রচণ্ড বেগে দৌড়াচ্ছে। ওহ আচ্ছা, যেহেতু তারা মাত্র ৫ জন এবং বিশাল স্টেডিয়ামে ছড়িয়ে আছে, তাই তাদের কাছাকাছি এসে আকর্ষণ করার সুযোগ প্রায় নেই বললেই চলে। একদম। আর ওই বিশাল স্টেডিয়ামের তুলনায় ওই ৫ জন মানুষের নিজস্ব আয়তন এতটাই নগণ্য যে সেটাকে শূন্য ধরে নিলেও হিসেবের কোনো ক্ষতি হয় না। নিখুঁত বলেছ। ঠিক এই কারণেই ওই চরম অবস্থায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো পিভি সমান কেটি সমীকরণ মেনে চলতে শুরু করে। ঠিক তাই। কি চমৎকার একটা কনসেপ্ট! আমরা সুবিধামতো পরিবেশ তৈরি করে প্রকৃতির গ্যাসগুলোকেও গাণিতিক নিয়মে বেঁধে ফেলতে পারি। হ্যাঁ, বিজ্ঞান এভাবেই কাজ করে। দারুণ একটা ক্লাস হলো আজকে। চট করে একবার ১০ সেকেন্ডে রিক্যাপ করে নিই। হ্যাঁ, শিওর। আমরা জানলাম সেলসিয়াসের সীমাবদ্ধতা থেকে কিভাবে -২৭৩ ডিগ্রিতে পরম শূন্য উষ্ণতা আর কেলভিন স্কেল এলো। তারপর দেখলাম চার্লসের নতুন রূপ ভি প্রপোর্শনাল টু টি, আর সেটা দিয়ে সাইকেলের টায়ার ফাটার রহস্য। এরপর ওয়েদার বেলুনের উদাহরণ দিয়ে বয়েল ও চার্লসের দড়ি টানাটানি থেকে পিভি সমান কেটি সমীকরণ। আর সবশেষে বাস্তব গ্যাস কেবল উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। একদম। এবার তোমাদের জন্য একটা চিন্তাভাবনা করার মতো প্রশ্ন দিয়ে আজকের পর্ব শেষ করি। হ্যাঁ, স্টুডেন্টসদের ব্রেনস্টর্মিং দরকার। আজকের আলোচনা থেকে দেখলাম বাস্তব গ্যাস উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে আদর্শ আচরণ করে, কিন্তু পরিস্থিতি যদি উল্টো হয়, হুম। ধরো খুব উচ্চচাপে, বাস্তব গ্যাসগুলো তো আর পিভি সমান কেটি সমীকরণ মানবে না। একদমই না। তাহলে ভেবে দেখো তো, ওই চরম উচ্চচাপে বাস্তব গ্যাসগুলোর সঠিক আচরণ বোঝার জন্য বিজ্ঞানীদের কি এই সমীকরণটাকে একটু পাল্টে নতুন কোনো সমীকরণ বানাতে হয়েছিল? দারুণ প্রশ্ন।
এই নিয়ে তোমরা একটু ভেবে দেখতে পারো, বই ঘাঁটতে পারো। আর আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আজকের মতো আমাদের এই আণবিক সফর এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।